সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার পর রাজনীতির যে হিসাবপত্র ছিল, সকল হিসাবপত্র এলোমেলো হয়ে গেছে। যেখানে যোগ করার কথা ছিল সেখানে গুণ হয়ে গেছে, যেখানে গুণ করার মাল্টিপ্লাই করার কথা ছিল সেটা ভাগ হয়ে গেছে, আর যেখানে ভাগ হওয়ার কথা ছিল সেখানে বিয়োগ হয়ে গেছে। আপনারা যারা এতদিন যমুনা কেন্দ্রিক একটা ওয়েব দেখতেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সরকারি বাসভবন যমুনা, সেখানে যে একটা ভাইব তৈরি হতো, যেটাকে অনেকে যমুনার ঢেউ বলার চেষ্টা করতেন, কিংবা যমুনাকে কেন্দ্র করে যে হুমায়ুন আহমেদের যে বিখ্যাত নাটকগুলো বা সেই নাটকের যে গানগুলো, আমার যমুনার জল দেখতে ভালো, স্নান করিতে লাগে ভালো, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, উনি প্রায় অনেকগুলো নাটকে, প্রায় সব নাটকই বলতে গেলে এই গানটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন। তো সেই যে যমুনা, সেই যমুনা তারেক রহমান সাহেবের আগমনের পর অনেকটা পাদপীঠে চলে গেছে। যমুনা নিয়ে এখন আর আলোচনা হয় না, বা লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতি, তারপরে যমুনার গুরুত্ব, ওই অফিসে যে সকল কর্তা ব্যক্তি রয়েছে, অন্তত 25, 26, 27 এই 3 দিনে আমি যমুনা সংক্রান্ত কোনো খবর, মানুষের যে আগ্রহ বা যমুনাকে ঘিরে যে কোনো কিছু করা সম্ভব, যমুনার কথা যে রাষ্ট্র চলে, ওইরকম মনে হচ্ছে না। এখন সর্বত্র তারেক রহমান সাহেব কী করছেন, কোথায় যাচ্ছেন, তারপরে কার সাথে কথা বলছেন, কার দিকে তাকাচ্ছেন, তার যে ড্রেস কোড, সে কী পরছেন, এই জিনিসগুলোই কিন্তু আলোচিত হচ্ছে। অবশ্য তারেক রহমান সাহেব যখন আসার সিদ্ধান্ত নেননি, তখন আমরা যে কজন লোক তার আসার ব্যাপারে বলছিলাম, যদিও আমার এখানে অবস্থান ছিল অনেকটা দ্বৈত। আমি মনে করতাম যে তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসাটা জরুরি ছিল 2024 সনের আগস্ট মাসের 8 তারিখের মধ্যে, অর্থাৎ 5, 6, 7, 8। যদি 8 তারিখের মধ্যে আসতেন, ওনার বিজয়, ওনার সফলতার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেওয়া যেত। 8 তারিখের পরে, মানে দিন যত গেছে, ওনার দেশে ফেরা এবং দেশে ফেরার পরে উনি যে সফল হবেন এটা সুদূর পরাহত এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উনি যদি 2024 সনে আসতেন, 2024 সনে আসতেন ওই আগস্ট মাসের 8 তারিখের মধ্যে, তাহলে 2024 সনের ডিসেম্বরে নির্বাচন হতো এবং উনি এতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন। তো তিনি সেই যে দেরি করেছেন বা আসেননি, কার পরামর্শে, কী কারণে, কোন সমস্যায়, এটা উনি ভালো বলতে পারবেন। কিন্তু এই অবস্থাতে তার যে আশাটা, এটা তার জন্য, তার পার্টির জন্য ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে বিএনপির যে বিপদ বিপত্তি ছিল, এই মুহূর্তে এই বাংলায় তারেক রহমান সাহেব ঘুরে বেড়াচ্ছেন আর রাজনীতি করছেন, সামনে ইলেকশন। এই দুটো, মানে জিয়াউর রহমান সাহেবের শহীদ হওয়ার পরে বিএনপি যে বিপদে পড়েছিল, তার সাথে এখন বিপদ বেশি। এমনকি যখন প্রেসিডেন্ট সাত্তার সরকারের পতন হয়েছিল, বেগম জিয়া যখনও রাজনীতি আসেননি, এরশাদ যেদিন মার্শাল ল জারি করেছিল, তখন বিএনপির যে বিপদ বিপত্তির মধ্যে ছিল, আজকে বিএনপির জন্য ঝুঁকি, বিপদ বিপত্তি তার চেয়ে বেশি। কিন্তু তারপরেও উনি এসেছেন। আমি ওনার যাকে বলা হয় শুভ কামনা করি, ওনার সফলতা কামনা করি, কামনা পর্যন্ত। কিন্তু বাস্তবতা হলো যে আপনি যদি পলিটিক্যাল সায়েন্স যাকে বলা হয় বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ওনার এই সময় বাংলাদেশে আগমন ওনার জন্য এবং ওনার দলের জন্য ঝুঁকির পরিমাণ শতভাগ, আর সফলতা পাওয়ার সম্ভাবনা মিরাকেল, অলৌকিক। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে সফল করেন, ক্ষমতা এনে দেন, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, শান্তিপূর্ণভাবে বিএনপি ক্ষমতা লাভ করে উনি প্রধানমন্ত্রী হন, এটা হবে মিরাকেল। বাংলাদেশের জন্য মিরাকেল, তার জন্য মিরাকেল, বিএনপির জন্য মিরাকেল। কিন্তু পলিটিক্যাল সায়েন্সে যেভাবে বলে, সেই সায়েন্স অনুযায়ী এটা কোনো অবস্থাতেই ইতিবাচক হয় না। তারপর তিনি এসেছেন। তো আবার তিনি যদি না আসতেন, তাহলে তার দলের অবস্থা মুসলিম লীগের মতো হতো। তার দলের অবস্থা সেই কি বলবো, ভাসানী ন্যাপের মতো হতো। এরকম একটা অবস্থা। মানে হয় কি যে আপনি একটা রুগী অসুস্থ হতে হতে এমন সময় হাসপাতালে নিলেন যখন আসলে অপারেশন ছাড়া আপনার আর কোনো ওয়ে নেই। তো গত 15-16 মাসে বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের যে অর্থনীতি, তারপর
সেই বাংলাদেশের যে সার্বিক আইনশৃঙ্খলা থেকে শুরু করে মানুষের যে মন মানসিকতা সব মিলিয়ে এরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছে যে এখান থেকে একটি পলিটিক্যাল ট্রান্সফরমেশন, তারপরে পলিটিক্যাল রিকনসিলিয়েশন, তারপর যাকে বলা হয় পলিটিক্যাল ইভ্যালুয়েশন, এই জিনিসগুলি এখন সম্ভব নয়। এটা রীতিমতো রাজনীতির প্রতিবেশ আইসিইউতে চলে গেছে। আপনারা হয়তো বলতে পারেন যে তারেক রহমান সাহেব আসলেন, এই যে এত 1 কোটি লোক আসলো ঢাকা শহরে, মানে এখন বলা হলো যে 1 লক্ষ নতুন সিম বাংলাদেশে আসছে, মানে ঢাকাতে আসছে ঢাকার বাইরে থেকে। তো এটা নিয়ে আবার কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে যে না 1 কোটি লোক, আগে আমি বোধহয় যেটা বলছিলাম যেখানে ওনার আগমন নিয়ে যে জনসমাবেশ হয়েছে আগমন উপলক্ষে, এই জনসমাবেশে কত লোক হবে। আমি বলেছিলাম যে ঢাকা শহরে তো 1 কোটি লোক এখানে পার্টিসিপেট করবে, শহরের বাইরে থেকে আরও 50 লাখ লোক আসবে, কাজেই মোরাললেস 1.5 কোটি লোক এখানে থাকবে। তো দেখা গেল যে ঢাকা শহরে যে 1 কোটি লোক আছে, সেই 1 কোটি লোকের সাথে আবার বিএনপি মাইন্ডের যে সকল পত্রপত্রিকা তারা খবর প্রকাশ করেছে যে ঢাকার বাইরে থেকে মূলত 1 কোটি লোক আসছে। এর কারণ হলো বিটিআরসির হিসাব অনুযায়ী, সরকারি হিসাব অনুযায়ী 1 কোটি নতুন সিম কার্ড যারা ঢাকার বাইরে ছিল তারা ঢাকার মধ্যে এসেছে। বিএনপি যারা প্রতিপক্ষ তারা মস্কারা করে বলছেন যে আসলে 1 কোটি নয়, এটা মানে 50 লাখ হবে। এর কারণ হলো আমাদের দেশের লোক এখন বেশিরভাগ ক্ষেত্রে এক একজন 2টা করে সিম ব্যবহার করে। তো এই ধরনের ট্রল হচ্ছে। এখন সেটা নিয়ে আপনি বলতে পারেন যে যদি তারেক রহমান সাহেবের ভবিষ্যতে না থাকে তাহলে তিনি আসলেন, আসার পর এত লোক হলো কেন? 2 নম্বর হলো যে আপনি কি তারেক রহমান সাহেবের চেয়ে বেশি বোঝেন, বা তার দলে যে সমস্ত কর্তা ব্যক্তি যারা আছেন তাদের চেয়ে বেশি বোঝেন? তারা কি এই জিনিসগুলো বোঝেন না? আপনি এগুলো কেন আগ বাড়িয়ে বলেন? এখানে একটা ব্যাপার হলো যে বিএনপিতে অনেক জ্ঞানী লোক আছেন, গুণী লোক আছেন, যেহেতু তারা পার্টির একটা পোর্টফোলিওতে আছেন, তাদের পক্ষে অনেক কথা বলা সম্ভব নয়। আমার চেয়ে বেশি বোঝা সত্ত্বেও তারা অনেক কথা বলতে পারেন না। 2 নম্বর হলো যে আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনি ঘরের মধ্যে থেকে যেভাবে নিজেকে বুঝতে পারেন, ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা একটা লোক তার দৃষ্টিভঙ্গি আপনার সম্পর্কে আলাদা হবে। তো সেক্ষেত্রে আমি যেহেতু বিএনপির কোনো পদবিতে নাই, পোর্টফোলিওতে নাই, বিএনপি দলের কোনো কার্যক্রমে আমি কখনো যাইনি বা যাই না, তো কাজেই অন্য একজন দর্শক হিসেবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে, রাজনীতির কর্মী হিসেবে আমি যেভাবে বিএনপিকে দেখতে পাই, সেটা বিএনপির ভিতরে যারা আছেন তাদের পক্ষে সম্ভব নয়। এর বাইরে যেহেতু মিডিয়ার সঙ্গে জড়িত আছি, যেভাবে বিশ্লেষণ করার, কথা বলার আমার একটা প্ল্যাটফর্ম আছে, এটা হয়তো বিএনপি যারা নেতাকর্মী আছেন তারা নিজেরা বলেন আমি যে কথাগুলো বলি, কিন্তু এগুলো আমি যেভাবে পাবলিকের সামনে তুলে ধরতে পারি তারা হয়তো সেইভাবে পারে না। এই জন্যই কিন্তু এই কথাগুলো বলা। তো যেটা বলছিলাম যে ওনার এই যে আশাটা, এটা আমাদের যে বাঙালি চিরায়ত আবেগ, সেই আবেগের বহিঃপ্রকাশ। বাংলাদেশের 35% লোক বিএনপি করে, এতে কোনো সন্দেহ নেই। আবার একই 35% লোক আওয়ামী লীগ করে, এতেও কোনো সন্দেহ নেই। এই 35% লোক তারেক রহমান সাহেব, বেগম জিয়া, শহীদ জিয়া, তাদের জন্য অন্তঃপ্রাণ। এবং গত 17-18 বছর ধরে মানুষ যে কষ্ট করছে, সীমাহীন কষ্ট করছে, অর্থাৎ 35% বিএনপি যারা নেতাকর্মী সীমাহীন কষ্ট করছে। সেই কষ্টের পর একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পর তাদের নেতা বাংলাদেশে এসেছে। এত কিছু চিন্তা ভাবনা করার সময় নেই। তারা তাদের সমস্ত আবেগ তারা উগড়ে দিয়ে ঢাকা শহরে এসেছে নেতাকে একটু দেখার জন্য, এবং এটা আমাদের দেশে সচরাচর। কিন্তু সমস্যাটা হলো যে এই যে আমাদের বাঙালির যে আবেগ, এটি কোনো ক্ষেত্রে 24 ঘন্টা, কোনো ক্ষেত্রে 48 ঘন্টা। 48 ঘন্টার পর আবেগ থাকে না। আমাদের বাঙালির যে রাগ, 6 ঘন্টার বেশি রাগ থাকে না। 6 ঘন্টার পরে মানুষ রাগ কমে যায়, এটা আমাদের চরিত্র। কিন্তু আপনি আরব দেশের যান, মানে 6000 বছরেও তাদের রাগ কমে না। মানে নিজে রাগ হয়ে গেল, মরে যাওয়ার আগে ছেলে মেয়েকে লিখে গেল যে আমি এই বিষয়ে রাগ হয়েছে, তোমরাও এই রাগ ধারণ করবে। তো বাঙালির সেটা নেই। বাঙালিরা মানে 6 ঘন্টা পরে আপনি রাগ কমে যায়। স্বামী স্ত্রীর ঝগড়া থেকে শুরু করে দ্বন্দ্ব সংঘাত যা কিছু আছে, সেটা উইদিন 6 আওয়ার্সের মধ্যে এটা জিরো হয়ে যায়। আপনি দেখেন অনেক জেলাতে মারামারি হয়, কাটাকাটি হয়, আবার 6 ঘন্টা পরে কিন্তু সেটা নিষ্পত্তি হয়ে যায়। এটি হলো আমাদের চিরাচরিত অবস্থা। ফলে তারেক রহমান সাহেবকে নিয়ে যে আবেগ দেখানো হয়েছে, সেই আবেগটা আসলে 48 ঘন্টা, 24 ঘন্টা পরে অর্ধেক কমে যাবে, 48 ঘন্টার পরে একেবারে শূন্য হয়ে যাবে। ফলে উনি ওনার দলের অন্য সব নেতার মতো, এমনকি তার মায়ের মতোই তিনি সাধারণভাবে মানুষজনের দ্বারা তিনি ওইভাবে মূল্যায়িত হবেন। তিনি যে হঠাৎ অসুস্থ হন বা রোগাক্রান্ত হন, ওরকম একইভাবে 24 ঘন্টার জন্য মানুষ সময় এখন বিএনপির তারেক জোয়ারের জলসা দেশ। চরিত শ্রেণীর চরিত্র। কাজেই তারেক রহমান সাহেবকে নিয়ে যে ভাবাবেগ ছিল সেটা
48 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে অর্ধেক চলে গেছে, বাকি 48 ঘন্টা আমি যখন ভিডিও করছি তখন পর্যন্ত 48 ঘন্টা হয়নি, ফলে এখনও পর্যন্ত কিছুটা অবশিষ্ট আছে। এখন আপনি গিয়ে দেখেন যে হাদিকে নিয়ে যে আবেগ তৈরি হয়েছিল, সেই আবেগ 24 ঘন্টার মধ্যে কীভাবে শেষ হয়ে গেছে, 48 ঘন্টার মধ্যে কীভাবে সেটা একেবারে শূন্যতে পরিণত হয়েছে। এখন হাদির মৃত্যুকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ যে আন্দোলন করার চেষ্টা করছে, এটি জামাত যদি ব্যাকআপ না দেয়, এখানে পুরোটাই জামাতের যারা লোকজন আছে তারা সম্মুখ সারিতে থেকে এটাকে শাহবাগে যে ইনকিলাব মঞ্চ করা হয়েছে হাদির বিচারের দাবিতে, এটা মূলত পিছন থেকে জামাত সাংগঠনিকভাবে ম্যাটিকুলাসলি তারা সেখানে এটাকে জমিয়ে রাখার চেষ্টা করছে তাদের রাজনৈতিক স্বার্থে। কিন্তু জামাত যদি এখান থেকে সমর্থন উঠিয়ে নেয়, সাধারণ মানুষ, আপনি 10 জন সাধারণ মানুষকে পাবেন না যে যারা হাদির জানাজাতে স্বতঃস্ফূর্তভাবে গিয়েছিল, এরকম 10 জন লোককে আপনি খুঁজে পাবেন না যারা হাদির বিচারের দাবিতে শাহবাগে আসবে। এই হলো বাঙালির আবেগ। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবকে নিয়েও কিন্তু আবেগ থাকবে না বাংলাদেশে, তাকে তার রাজনৈতিক নেতাকর্মীকে নিয়েই চলতে হবে। তো এই বাস্তবতায় ওনার যারা বিরোধী পক্ষ তারা তো সংগঠিত, অর্থ আছে, এবং গত সেই মানে যদি আওয়ামী লীগের কথা ধরেন, তা আওয়ামী লীগ তো গত 15-16 বছর ধরে এক হাতে দেশ চালিয়ে তারা অর্থবিত্ত ক্ষমতার সব ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে আছে। তারা কেবলই মাত্র রাষ্ট্র ক্ষমতাটা হারিয়েছে, বাকি ক্ষমতা তাদের কিন্তু রয়ে গেছে, বুদ্ধি শুদ্ধি কৌশল দুষ্ট বুদ্ধি যা কিছু সব তাদের রয়ে গেছে। অন্যদিকে জামাতের সাংগঠনিক ক্ষমতা, অর্থনৈতিক ভিত্তি এবং গত 15-16 মাসে বিএনপিকে পদে পদে নাজেহাল করার, বিএনপিকে পিছনে ফেলার যে শক্তি তারা অর্জন করেছে, সেই শক্তি যদি সম্মিলিতভাবে, অর্থাৎ আওয়ামী লীগ, এনসিপি, তারপরে জামাত, তারা সম্মিলিতভাবে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে সেটা যে কী পরিমাণ ভয়ানক হবে এটা এই মুহূর্তে অনেকে হয়তো কল্পনা করতে পারছে না। বাট আগামী 7 দিন থেকে 10 দিনের মধ্যে আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন রাজনীতিতে। অন্য একটা যে বিষয়টা হলো যে এই মুহূর্তে যে জিনিসটি আমাদের পুরো রাজনীতিকে আরও গতিহীন করে ফেলবে, রাষ্ট্রশক্তিকে আরও দুর্বল করে ফেলবে, সেটি হলো তারেক রহমান সাহেব আসার পরই যমুনার যে কর্তৃত্ব, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্তৃত্ব, তার যে ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, এটা কমতেছে, ধীরে ধীরে কমছে, এবং অনেক ক্ষেত্রে তারা খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে। আর তাদের যারা বিশ্বস্ত যারা লোকজন এই গত 15 মাস ধরে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তারা হয়তো জেনে হোক, বুঝে হোক, রাগে হোক, ক্রোধে হোক, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি খুবই বিরক্ত যে তিনি হয়তো তারেক রহমান সাহেবকে এনেছেন, তিনি হয়তো সেই জামাতকে বা অন্যান্য দলকে অবদমিত করার জন্য তারেক রহমান সাহেবকে প্রশ্রয় দিচ্ছেন। তো এই ঘটনা সত্য হোক মিথ্যা হোক ডাজ নট ম্যাটার, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের যারা সঙ্গী সাথী তারা এই সময়টাতে অভিমান করেছে, এবং এই অভিমান আগামীতে ভাঙবে না। এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, মানে আমি যেটা বলছি, যমুনার যে ঢেউ, তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কমে গেল। এবং আপনারা জানেন যে ইলাস্টিসিটি, মানে কোনো একটা ব্যাপারে যদি কারো ভয় ভেঙে যায়, কোনো একটা ব্যাপারে যদি কারো আকর্ষণ কমে যায়, কোনো একটা বিষয়ে যদি কারো ক্রোধ সৃষ্টি হয়, তাহলে সেখানে আর যা হোক না কেন পূর্ব অবস্থায় ফিরে আনা যায় না। যে কোনো সম্পর্ক একবার নষ্ট হয়ে গেলে সেই সম্পর্কটা জোড়াতালি দিয়ে চালানো যায়, কিন্তু সেটা আর আগের মতো আসে না। তো সেক্ষেত্রে যমুনার যে দাপট ছিল, যমুনার যে কর্তৃত্ব ছিল, মানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকেন, তো সেই ক্ষেত্রে তিনি এই তার যে পুরনো মিত্রদের সাথে তার যে বন্ধুত্ব ছিল, এটা হবে না, আর কখনো হবে না। অন্যদিকে তারেক রহমান সাহেবের সাথে তিনি চেষ্টা করলেও সম্পর্ক করতে পারবেন না। এর কারণ হলো এখানে তারেক রহমান সাহেব আসছেন, এবং এখন খুব অল্প সময়ের মধ্যে তিনি ইচ্ছা করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন না, করতে পারবেন না, বা করলে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সার্বিক দিক থেকে বুমেরাং হয়ে পড়বে। এ কারণে তিনি যখন আসবেন বা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার সঙ্গে দেখা করেন, পুরো জিনিসটা একটা কমপ্লেক্সের মধ্যে চলে গেছে। তো সেক্ষেত্রে এই যে নির্বাচনের তফসিল 29 তারিখে শেষ হয়ে যাবে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ, তারপরে নির্বাচন, সেই নির্বাচনে বেশি দিন নেই, মাত্র কত 1.5 মাস। তো সেই 1.5 মাসের যে ব্যবধান, সেই ব্যবধানটার প্রতিটি সেকেন্ডই কাউন্ট হবে, যাকে বলা হয় এই যমুনা কেন্দ্রিক। তো যমুনা কেন্দ্রিক যেখানে থেকে নিয়ন্ত্রণ করা হবে সব কিছু, তো সেই জায়গাতে তারেক রহমান সাহেবের আগমনের কারণে যদি শূন্যতা তৈরি হয়, এবং সেখানে যমুনার হুকুম যদি কেউ না মানে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল প্রশাসন যদি এখন বিএনপির কথা মতো চলে, এবং সেটা আলটিমেটলি চলা শুরু করে দিয়েছে, সবাই এখন তারেক জিয়া করার চেষ্টা করছে, তো সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যতটা না বিব্রতকর, তার চেয়ে হলো নির্বাচনে এতদিন যারা সুখ স্বপ্ন দেখতেন যে বিএনপিকে বাদ দিয়ে তারাই সরকার গঠন করতে যাবে বা নিদেন পক্ষে তারা প্রধান বিরোধী দল হবে,
এরকম যারা স্বপ্ন দেখেন, এখন বাস্তবতা এমন দাঁড়িয়েছে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বিএনপি আসলে 280 না 290টা সিট পেয়ে যাবে আজকের দিনের যে অবস্থা। আর বাকি 10টা সিট অন্যান্য যে সকল লোকজন পাবে, তার মধ্যে জামাত কয়টা পাবে, একটা দুইটা, বাকিটা হয়তো স্বতন্ত্র, এরকম কিছু এদিক ওদিক হবে। তো সেটা যারা বুঝেন যে এই অবস্থায় দেশের দিকে এগোচ্ছে, তারা তো এত সহজে নির্বাচনের দিকে যমুনাকেও যেতে দেবে না, বিএনপিকেও যেতে দেবে না, আর জনগণকেও যেতে দেবে না। আর এটা কিভাবে যমুনা এবং তারেক রহমান সাহেব এটা মোকাবেলা করেন সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।